নমস্কার, একটি 24 ঘন্টা আপনার সঙ্গে রয়েছে আমি শুক্লা। শুরু করছি আমাদের বিশেষ অনুষ্ঠান দিল সে দিল তক হেলদি হার্ট টক শো। প্রতি 33 সেকেন্ডে একজন করে মানুষের মৃত্যু হচ্ছে এই ভারতবর্ষে হার্ট অ্যাটাকে। হার্টের সমস্যা কতটা গুরুতর সেটা এই পরিসংখ্যানই বোঝা যাচ্ছে। আর তাই জন্যই 2018 সাল থেকে কিন্তু এই ক্যাম্পেইনিং চলছে এবং বিশিষ্ট চিকিৎসকেরা এই বিষয়ে কথা বলছেন, মানুষকে সচেতন করছেন। হার্ট অ্যাটাক কেন হয়, হার্ট ফেলিওর কেন হচ্ছে, কিভাবে আপনি নিজেকে যত্নে রাখবেন আর আপনার হার্টকে সুস্থ রাখবেন, তা নিয়েই আজকে আমাদের আলোচনা। এবং যিনি এই বিষয়ে আপনাদেরকে সাহায্য করবেন, আপনাদেরকে ইউজফুল টিপস দেবেন, প্রখ্যাত চিকিৎসক যিনি পূর্ব ভারতে একাধিক কার্ডিয়াক ইন্টারভেনশন করেছেন, যেমন আমি আপনাদেরকে বলে রাখি এসিআরটি থেরাপি, রোটাবিলেশন এবং গ্রাফ স্টেন্টিং এর মতো একাধিক গুরুত্বপূর্ণ কাজ তিনি কিন্তু একার হাতেই সামলেছেন। তো আজকে তার কাছ থেকেই আমরা হার্ট কিভাবে ভালো রাখতে হয় এবং কি কি সমস্যা হয়ে থাকে, আপনি কি করবেন একেবারে মেডিকেল এমার্জেন্সি যখন আমরা বলে থাকি সেই সময়টাই বা কি করা উচিত, সবটাই জানবো তার কাছ থেকে। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হয়েছেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর অনিল মিশ্রা, ডিরেক্টর কার্ডিওলজি, বিএম বিলা হাসপাতাল। স্যার নমস্কার, স্বাগত আপনাকে জি 24 ঘন্টা। এবং একই সঙ্গে বলবো খ্যাত চিকিৎসক বলছি, প্রথমে একটু জানার চেষ্টা করব যে এই যে বিভিন্ন রকমের হার্টের ডিজিজ আমরা শুনি স্যার, তো কি ধরনের সিমটমস দেখে আমরা বুঝবো যে আমাদের হার্টের সমস্যা হচ্ছে? চেস্ট পেইন, যে বুকে ব্যথা হয় বা চাপ ধরে পরিশ্রম করলে পার্টিকুলারলি, সেগুলো ইসকিমিয়া হলে হয়, বা যার জন্য হার্ট অ্যাটাক হলে হয়, বা নিঃশ্বাসে কষ্ট। নিঃশ্বাসে কিন্তু অনেক কারণে হয়, তার মধ্যে একটা ইম্পর্টেন্ট হার্টের জন্য হতে পারে। তার সাথে প্যালপিটেশন বুক ধড়ফড় করা। নর্মালি অ্যাংজাইটি হলে লোকেদের প্যালপিটেশন হয়, কিন্তু যদি সেই সময় দেখেন বুক ধড়ফড় হঠাৎ কারণে হয়ে যাচ্ছে, আর সেই সময় যদি আপনার নিজে পালস দেখতে পারেন বা ইসিজি করতে পারেন, দেখেন কি হার্ট রেটটা খুব দ্রুত গতিতে চলে যাচ্ছে, 150, 160, 180 গতিতে চলে যাচ্ছে মিনিটে, তার মানে কিছু একটা রিদমে প্রবলেম আছে। সেটা কার্ডিয়াক রিদমিয়া যেটাকে বলি, সেটা প্যালপিটেশন নিয়ে প্রেজেন্ট করে। বা অনেক সময় প্রেজেন্ট করে একটা যেটা আমরা বলি সিনকপি, মানে মাথাটাতে ঘুরে যায়, অজ্ঞান হয়ে মতন হয়ে যান বা পড়ে যান, 1-2 সেকেন্ডের জন্য অজ্ঞান হয়ে তারপরে হঠাৎ জ্ঞানটা ফিরে আসে, আবার দাঁড়িয়ে পড়ে নর্মাল হয়ে যান। যদি সেরকম যদি হয় মাঝে মাঝে, তাও হার্টের ডিজিজ একটা সিমটম হতে পারে। তো পা ফোলাটা, সেটাও একটা হার্ট ডিজিজের সিমটম হতে পারে। হ্যাঁ, অনেকগুলো সিমটমের মধ্যে অনেকগুলো জিনিস আছে যার জন্য পা ফুলে, তার মধ্যে একটা হার্ট ফেলিওরের জন্য পা ফুলে যেতে পারে। তো সেই কমন সিমটমস, এন্ড অফ কোর্স sudden collapse and sudden death could be the first symptom of heart problem, সেটাও হতে পারে। অনেক সময় ওটা থেকে রিভাইভ করা যায়, কিন্তু বেশিরভাগে রিভাইভ করা যায় না, কেন এটা কমিউনিটিতে যদি হয় তো সব সুখ সাধন নেই যাতে আমরা রিভাইভ করতে পারি। তো এইগুলো খুব কমন সিমটমস হয়। মানে এই সিমটমস গুলো কি ছেলে মেয়ে উভয়ের মধ্যে, নাকি আলাদা আলাদা? মেয়েদের ক্ষেত্রে পার্টিকুলার আরো কিছু রয়েছে বা ছেলেদের ক্ষেত্রে আরো কিছু রয়েছে, এমন কিছু বিষয়? আনফর্চুনেটলি মেয়েদের ক্ষেত্রে সিমটম গুলো একটু ডিলেড প্রেজেন্টেশন হয়, মেয়েরা একটু ইগনোর করে সিমটম গুলোকে, প্লাস ওদের সিমটম আর নট ভেরি টিপিক্যাল। যেরকম মেল ক্ষেত্রে হয় টিপিক্যাল সিমটম, নিঃশ্বাসে কষ্ট যেগুলো হয়, ভেরি টিপিক্যাল সিমটম যেগুলো হয়, মেয়েদের ক্ষেত্রে একটু সাবডিউড সিমটম হয়, এটিপিক্যাল সিমটম হয়, সেই জন্য ডায়াগনোসিস হতে অনেক দেরি হয়। আচ্ছা, আর হার্ট ব্লকে যেটা আমরা বারবার করে শুনে থাকি, এর কি আলাদা সিমটমস? মানে আপনি যতগুলো সিমটমস আপনি বললেন, তার মধ্যে এটা কি আলাদা কোথাও? না, হার্ট ব্লক মানে দু রকমের হার্ট ব্লক হতে পারে। হার্টে একটা পাইপলাইন সিস্টেম আছে যেটা করোনারি আর্টারিজ, যেটা ব্লাড সাপ্লাই দেয় হার্টকে, আর একটা ইলেকট্রিক্যাল ওয়্যারিং সিস্টেম আছে যেটা লোকেরা অ্যাপ্রিশিয়েট করে না। মানে যখনই হার্ট ব্লক বলি ওরা ভাবে পাইপলাইনে ব্লক হয়ে গেছে, কিন্তু হার্টে একটা ইলেকট্রিক্যাল ওয়্যারিং সিস্টেমও আছে, ওতেও ব্লক হয়ে যেতে পারে। তো হার্ট ব্লক যে কমনলি ধরা হয় হার্টের আর্টারিতে ব্লকেজ, তার জন্য যদি ব্লাড সাপ্লাই একটা পোর্শন হার্ট কম পায় পার্শিয়াল ব্লকের জন্য, তো পরিশ্রম করলে, এক্সারশন করলে বুকে চাপ, ব্যথা, নিঃশ্বাসে কষ্ট এসব হতে পারে। অনেক সময় বুকে না হয় কাঁধে বা হাতে বা চোয়ালে হয়, পরিশ্রম করলে চোয়ালে একটু ব্যথা হলো আর ডান্টে চলে গেল, এখানে ব্যথা হচ্ছে, কিন্তু ওটা অ্যাকচুয়ালি হার্টের সিমটম। তো গলায় বা চোয়ালে পরিশ্রম করলে, এক্সারশন করলে যদি সিমটম হয়, আর রেস্ট করলে 2-4-5 মিনিটে যদি চলে যায়, তাহলে সন্দেহ করবেন এটা হার্ট থেকে হতে পারে। তো অনেক সময় কিন্তু অনেক সময় বুকে ব্যথা হয় না, ওদের বুকে ব্যথাই নেই, ওদের শুধু হাতে একটু ব্যথা হয়, বা শুধু গলায় একটু হয়, বা পিঠে দিকে হয় একটু ব্যথা, আপার ব্যাকে, তো ওইগুলো হার্টের সিমটম হতে পারে। অনেকের জন্য পেন হয় না, ওদের শুধু হয় নিঃশ্বাসে কষ্ট, পরিশ্রম করলে নিঃশ্বাসে কষ্ট হয়। কিন্তু নিঃশ্বাসে কষ্ট অত কমন সিমটম, মানে ওবেসিটি হলে, যদি মোটা লোক থাকে যাদের কোনো পরিশ্রম করার অভ্যাস নেই, তারা হাঁটলে নিঃশ্বাসে কষ্ট হয়ে যায়, কিন্তু সেই জন্য ওটা ডিফারেন্সিয়েট করা আরো মুশকিল হয়ে যায়।
কিন্তু আনডিউ নিঃশ্বাসে কষ্ট যদি হয়, কি আগে আমরা হয়তো 1 কিলোমিটার হাঁটলে নিঃশ্বাসে কষ্ট হচ্ছে, দেখছি 2-3 সপ্তাহ ধরে 100 গজ হাঁটলেই খুব হাঁপিয়ে যাই, তার মানে একটা চেঞ্জ হয়েছে, নতুন কিছু একটা চেঞ্জ এসছে, সেটা কিন্তু হার্ট থেকে হতে পারে। মানে আমরা কিন্তু এটা এবার জানতে হবে যে এর জন্য মানে কি ধরনের টেস্ট করতে হয়, কিভাবে রোগটা নির্ণয় হয়। টেস্টের মধ্যে ফার্স্ট তো লোকেরা ইসিজি করে, ইসিতে অনেক সময় কিছু ধরা পড়ে না, কেন ইসিজি যখন করছেন আপনি রেস্টে আছেন, সো ইসিজি নর্মাল বেরোবে। পরিশ্রম করলে ইসিজি করলে হয়তো চেঞ্জ আসতে পারে, তো দ্যাট ইজ কল্ড ট্রেডমিল টেস্ট। ট্রেডমিল টেস্ট বা তার জাতীয় অনেক কয়েকটা টেস্ট আছে, যেটা আমরা ডোবিটোবিন স্ট্রেস ইকোকার্ডিয়াম বলি বা স্ট্রেস থ্যালিয়াম বলি বা সিস্টেমিক স্ক্যান বলি, এইগুলো টেস্ট আছে। এগুলো করলে হিস্ট্রির সাথে কম্বাইন করে একটা ডিসিশন করা যেতে পারে এটা হার্টে আছে কি না, মানে ইসকিমিয়া। তাহলে আমাদের হার্ট সুস্থ না অসুস্থ সেটার জন্য আমরা নিজেরাই কি তাহলে গিয়ে চেক করে নিতে পারি? একটা বয়স 40-45 বয়স হয়ে গেলে একটা রুটিন অ্যানুয়াল চেকআপ, যার মধ্যে ট্রেডমিল টেস্ট, শুধু ইসিজি করলে হবে না, ট্রেডমিল টেস্ট এন্ড ইকোকার্ডিয়াম যদি ইনক্লুড করেন তাহলে বেশিরভাগে হার্ট ডিজিজ হলে ধরা পড়ে। আচ্ছা, তাহলে এটা বলুন যে এই যে হার্ট অ্যাটাক এবং কার্ডিয়াক অ্যারেস্ট, এই দুটোর কথা আমরা পার্টিকুলার বারবার করে বলছি, এই দুটোটা এবং সিমটমস তো কি আলাদা সেক্ষেত্রে? কার্ডিয়াক অ্যারেস্ট আর হার্ট অ্যাটাক একটু আলাদা জিনিস। ওকে। কার্ডিয়াক অ্যারেস্ট হচ্ছে হার্ট যদি চলতে চলতে থেমে যায়, আচ্ছা, কোনো অ্যাক্টিভিটি নেই, পুরো ব্লাড সার্কুলেশন বন্ধ হয়ে গেল শরীরে, ওটা একটা কার্ডিয়াক অ্যারেস্ট হলো। কিন্তু কার্ডিয়াক অ্যারেস্ট অন্য কারণে হয়, সেটা হচ্ছে হার্ট যদি খুব ফাস্ট দ্রুত গতিতে কন্ট্রাক্ট করতে আরম্ভ করে, অত ফাস্ট গতিতে পাম্পিং অ্যাকশন হয় না সাফিসিয়েন্টলি, তার মানে ব্লাড সার্কুলেশন মানে হার্ট বুট ডিস্ট্রিক্ট হচ্ছে কিন্তু সার্কুলেশনটা একবারে ড্রপ করে যায়, ওটার জন্য ব্রেনের সার্কুলেশন নিয়ে অজ্ঞান হয়ে যাবেন, পড়ে যাবেন, সেটাও কার্ডিয়াক অ্যারেস্টের সিচুয়েশন। অনেক সময় হয় যেটা আমরা বলি ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া বা ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন, হার্ট কন্ট্রাক্ট না করে কম্পনে চলে যায়, তো কোনো কন্ট্রাক্টাইল অ্যাক্টিভিটি প্র্যাকটিক্যালি নেই, তো ওটাও কার্ডিয়াক অ্যারেস্টের সিচুয়েশন। তো ওই কার্ডিয়াক অ্যারেস্ট হলে লোকেরা হঠাৎ অজ্ঞান হয়ে যাবে, পড়ে যাবেন, সার্কুলেশন হচ্ছে না, অ্যাক্টিভ সার্কুলেশন, তো কোনো পালস টালস পাবেন না, সেন্ট্রাল পালস পাবেন না, সেটা হচ্ছে কার্ডিয়াক অ্যারেস্ট। এটা কিন্তু রিদমের ডিস্টারবেন্সের জন্য হয় বেশিরভাগে, যেহেতু হার্ট অ্যাটাক কিন্তু অন্য জিনিস। হার্ট অ্যাটাক হচ্ছে হার্টে যে ধমনিগুলো ব্লাড সাপ্লাই দিচ্ছে, করোনারি আর্টারি যে ব্লাড সাপ্লাই দিচ্ছে, ওতে যদি কোনো একটা ব্রাঞ্চ বা কোনো একটা আর্টারি টোটালি ব্লক যদি হয়ে যায়, তো এক পোর্শন অফ হার্ট ব্লাড সাপ্লাই পাবে না, আর ওই পোর্শনটা নেক্রোজ বা ডেড হতে যাবে, ওই পোর্শন অফ মাসল ডেড হয়ে যাবে। তো ওই সময় খুব জোরে ব্যথা হয়, ঘাম হয়, নিঃশ্বাসে কষ্ট হতে পারে। আর এই যে লোকেরা হার্ট অ্যাটাক যেটা বলে, টিপিক্যালি সেটাই, কি বুকে ব্যথা, খুব চাপ বা নিঃশ্বাসে কষ্ট, তার সাথে ঘামটা হতে পারে, ওটা হলো হার্ট অ্যাটাক ব্লকেজ আর্টারিতে হওয়ার জন্য। আর কার্ডিয়াক অ্যারেস্ট হচ্ছে কম্পনটা একবারে কোনো পাম্পিং অ্যাকশন নেই, ইফেক্টিভ পাম্পিং অ্যাকশন নেই, আইদার স্ট্যান্ড স্টিল হয়ে গেল হার্ট বা কম্পনে চলে গেল, যাতে পাম্পিং হচ্ছে না, সেই জন্য অজ্ঞান হয়ে পড়ে যাওয়াটা। আচ্ছা, তাহলে এই পার্টিকুলার কি করা উচিত? যদি আপনি হার্ট অ্যাটাক সাসপেক্ট করছেন, কোনো খুব জোরে ব্যথা হচ্ছে, ফার্স্ট অফ অল তো ডিফারেন্সিয়েট করা অনেক সময় মুশকিল হয় কি এটা হার্ট অ্যাটাক না গ্যাস্ট্রিক হচ্ছে না অন্য কারণে হচ্ছে। তো এনি চেস্ট পেন যেটা 20 মিনিট থেকে বেশি হয়, ইমিডিয়েটলি শুড সিক মেডিকেল অ্যাটেনশন। কিন্তু বাড়িতে কি করতে পারেন, যেটা দেখা গেছে, অ্যাসপিরিন জাতীয় একটা জিনিস, ট্যাবলেট, মানে 150 to 350 মিলিগ্রাম ট্যাবলেট খেয়ে নিলেন সাথে সাথে, আর তার সাথে অন্য ব্লাড থিনার একটা যদি বাড়িতে থাকে সেটা নিতে পারেন। ওটা নিলে দেখবেন মর্টালিটি ফিগারস বিফোর ইউ গেট টু মেডিকেল হেল্প অনেক কমে আসে। তো ওটা ইমিডিয়েটলি করবেন। পেইনটাকে রিলিভ করার জন্য অনেকজন একটা সরবিটেড ট্যাবলেট বাড়িতে রাখে, জিভে তলায় নাইট্রেট ট্যাবলেট দিলে ভেসো ডাইলেটর হয়, সে হার্টের আর্টারিজকে ডাইলেট করে, কিন্তু হার্ট অ্যাটাক হওয়ার সময় ওটা খুব বেশি হেল্প করে না, কিন্তু পার্শিয়াল ব্লকেজ থাকলে ওটা হেল্প করে। আচ্ছা, সব থেকে ইজি হচ্ছে টেক এ অ্যাসপিরিন এন্ড গো টু ইমিডিয়েট ক্লোজেস্ট এমার্জেন্সি, যেখানে ইসিজি সুবিধা আছে। আচ্ছা, একটা বিষয় অনেক ক্ষেত্রে বলেন যে জাস্ট মারা গেছে হার্ট অ্যাটাকে, কিন্তু তার আগে পর্যন্ত কিছু বোঝাই যায়নি, সেরকম ভাবে পেন অনুভব হয়নি, তেমন কোনো সিমটমস ছিল না, এরকম আমরা শুনে থাকি। তাহলে সেগুলো কি সাইলেন্ট হার্ট অ্যাটাক? মানে এটা যদি হয় তাহলে এটা কি অ্যাকচুয়ালি সাইলেন্ট হার্ট অ্যাটাক? মানে কি কোনো রকম সিমটমসই দেখা যাবে না? দু রকমের জিনিস হয়। 50% অফ হার্ট অ্যাটাক যারা হয় তাদের আগে কোনোদিন কোনো সিমটম থাকে না। ওকে, ফার্স্ট চেস্ট পেন একটা হার্ট অ্যাটাক, ওটা অপরচুনিটি পান না কি যাতে বুঝতে পারেন কি ওনার হার্টে কোনো ডিজিজ আছে,
সেই জন্য এক্সিকিউটিভ চেকআপ এসব করাটা ইম্পর্টেন্ট। কেন ফার্স্ট সিমটম অফ চেস্ট পেইন কুড বি ইওর হার্ট অ্যাটাক। তো তার আগেই আপনাকে জানা উচিত আপনার হার্ট ডিজিজ আছে কিনা, টেস্ট ফেস্ট করলে ওটা বোঝা যায়। তো সাডেন ডেথ এই কারণে হয় কি, সাডেন একটা হার্ট অ্যাটাক হলো, তার মধ্যে 15% অফ পিপল হু হ্যাভ হার্ট অ্যাটাক তারা হাসপাতালে পৌঁছতে পারবে না, তার কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে যাবে। কার্ডিয়াক অ্যারেস্ট মানে রিদমে ডিস্টারবেন্স হচ্ছে, সেটা হয়ে যাবে, তাতে ওরা হঠাৎ কোল্যাপস করে সাথে সাথে চলে যায়। আনফরচুনেটলি কমিউনিটিতে কার্ডিয়াক অ্যারেস্ট থেকে রিসাসিটেট করাটা খুব মানে প্রয়োজন তো আছে, কিন্তু খুব সাকসেসফুলি হয় না। কেন লোকেদের সেরকম ট্রেনিং নেই, যেটা বেসিক লাইফ সাপোর্ট সিস্টেম, কার্ডিয়াক ম্যাসাজ করাটা, মাউথ টু মাউথ রিসাসিটেশন দেওয়া, ইমিডিয়েটলি এমার্জেন্সি অ্যাম্বুলেন্স আনা, এইগুলোতে অনেক সময়ও লাগে। সেই জন্য কমিউনিটিতে সার্ভাইভাল রেট ইজ ভেরি পুয়ার, লেস দেন 5% পিপল সার্ভাইভ। হাসপাতালে যদি হয় তাহলে অনেক সাধারণ সুবিধা আছে, যাতে ওটাকে রিভাইভ করার চান্সটা অনেক বেশি। আমরা আলোচনায় থাকবো, কারণ আরো একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, হয়তো আপনাদের মাথায় ঘুরছে, আমারও মাথায় ঘুরছে। সেই সমস্ত প্রশ্নগুলোর উত্তর অবশ্যই জানবো। আপনি সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের এই বিশেষ অনুষ্ঠান। ফিরে এলাম বিরতির পর, দেখছেন আমাদের বিশেষ অনুষ্ঠান দিল সে দিল তক হেলদি হার্ট টক শো। আচ্ছা, 50% ক্ষেত্রে যেহেতু আপনি বললেন যে এগুলো কোনো বোঝাই যায় না, সিমটমসও থাকে না, হঠাৎ করেই মানুষের এরকম হয়, তো সেক্ষেত্রে কাদের মধ্যে এই পসিবিলিটিসটা হয়ে থাকে এবং এর পেছনে কি কারণ রয়েছে? সাইলেন্ট হার্ট অ্যাটাক, যেটা আমি বললাম, পার্টিকুলারলি এল্ডারলি লোক, যারা বয়স্ক লোক, তাদের ক্ষেত্রে হয়, বা ডায়াবেটিস থাকলে হয়। 15% অফ হার্ট অ্যাটাক আজকাল খুব কম এজের ছেলেমেয়েদের মধ্যে হয়। ডায়াবেটিস ক্ষেত্রে 15% অফ ডায়াবেটিক্স উইল হ্যাভ সাইলেন্ট হার্ট অ্যাটাক। ওদের কোনো বুকে ব্যথাই হয় না, বা অনেক সময় একটু ওটা নেগলেক্ট করে দেয়, বা একটু ডিসকমফোর্ট হলে খেয়াল করে না, বা অল্প একটু নিঃশ্বাসে কষ্ট হলে খেয়াল করে না, বা অল্প একটু শুধু ঘাম হলো, তো সেরকম। তো এইগুলো তাও ক্লু পাওয়া যায় যদি হঠাৎ ঘাম হয় বা একটু ডিসকমফোর্ট হয়। কিন্তু 15% ক্ষেত্রে কোনো সিমটম হয় না, সাইলেন্টলি হার্ট অ্যাটাক হয়ে যায়। সেটা বয়স্ক লোক, ডায়াবেটিক ক্ষেত্রে একটু বেশি হয়। হার্ট ফেলিওর কথা যখন বলছি, তো হার্ট ফেলিওরের সিমটমস এবং এই ক্ষেত্রে চিকিৎসাটাই বা কি হার্ট ফেলিওরের ক্ষেত্রে? হার্ট ফেলিওর মানে হার্ট যে পাম্প করছে, ওটা বডির যা রিকোয়ারমেন্ট আছে সেই অনুপাতে যদি পাম্প না করতে পারে, তা ওটা হার্ট ফেলিওর হয়ে যায়। ওতে বডিতে ফ্লুইড কনজেশন হয়ে যায়, ওটা লাংসে হয়ে যায়, লিভারে হয়ে যায়, বাকি শরীরে হয়ে যায়। তো ইউজুয়াল সিমটম অফ হার্ট ফেলিওর হচ্ছে নিঃশ্বাসে কষ্ট হয়ে যায়, পরিশ্রম করতে গেলে, বা অনেক সময় বসে থাকতে গেলে, বা অনেক সময় শুতে গেলে নিঃশ্বাসে কষ্ট হয়। তার সাথে পাটা ফুলে যায়, লিভারে কনজেশন হয়ে যাওয়ার জন্য খিদে টিদে চলে যায়, আর শরীরটা একটু যাচ্ছে, মুখটুকু ফুলে যেতে পারে, নেক ভেন্স গুলো ফুল হয়ে যায়, তো নেকটাও একটু বড় বড় মনে হয়। এই সব সিমটম হচ্ছে হার্ট ফেলিওর। মানে কার্ডিয়াক অ্যারেস্ট, হার্ট অ্যাটাক, হার্ট ফেলিওর, তিনটে ধরন আছে, এবং তিনটে সম্পর্কে কিন্তু আপনাদেরকে মোটামুটি একটা জ্ঞান রাখা অবশ্যই জরুরি। আচ্ছা, সিমটমস তো বুঝলাম, তাহলে এর ক্ষেত্রে চিকিৎসা কি, ট্রিটমেন্ট কি? হার্ট ফেলিওর ট্রিটমেন্ট বেশিরভাগে ইনিশিয়ালি মেডিসিনই হয়। আমাদের ওয়াটার কন্টেন্ট যে বডিতে এক্সট্রা আছে, ওটাকে যদি কন্ট্রোল করা যায়, হার্ট ফেলিওরকে কন্ট্রোল করে ফার্দার ইমপ্রুভমেন্ট করার জন্য আমরা 4 গ্রুপে ওষুধ দিই। বিটা ব্লকার আছে, আর্নি বা এস ইনহিবিটর বা এআরবি গ্রুপে মেডিসিন আছে, তার সাথে এমআরএ যেটা বলি, স্পাইরোলেকটোন, অ্যাপ্রোনোন, ওই গ্রুপে মেডিসিনগুলো আছে। আর SGLT2 ইনহিবিটর, উইচ ইজ রিসেন্টলি এটা দেখা গেছে ডায়াবেটিস ওষুধ, কিন্তু ডায়াবেটিস না হলেও হার্ট ফেলিয়ারে হেল্প করে। তো এই 4টে ওষুধ যারা টলারেট করতে পারে, ক্রিয়েটিন লেভেল, পটাশিয়াম লেভেল ওইসব দেখে, বা ব্লাড প্রেশার দেখে, যাদেরকে টলারেট করতে পারে, ওটার ডোজ গ্র্যাজুয়ালি বিল্ড আপ করে ট্রিটি, এতে দেখ হার্ট ফেলিয়ারের আউটকামটা বেটার হয়েছে। যাদের এই হার্ট ফেলিয়ার এগুলোতে কন্ট্রোল না হতে পারে, তাদের সিলেক্টিভ গ্রুপ কয়েকটা আছে, যাদেরকে আমরা একটা ডিভাইস থেরাপি, সিআরটি থেরাপি দিয়ে বা সিআরটিডি থেরাপি দিয়ে লাভ দিতে পারি, ওদের লনজিভিটি বাড়াতে পারি, ওদের সার্ভাইভাল রেটটা বাড়াতে পারি, ওদের সিমটমটা কমাতে পারি। আর ওটাও যদি কাজ না দেয়, তার অ্যাডভান্স স্টেজ অফ হার্ট ফেলিওর যাদের রেসপন্ড করছে না কিছুতেই, তাদেরকে ন্যাচারালি একটা আন্ডারলাইং প্যাথোলজি যদি থাকে, ওটা তো ট্রিট করবেই। যাদের ধরে রাখুন ওয়ালভ খারাপ, তো ওয়ালভকে রিপ্লেস করলে হার্ট ফেলিওর কন্ট্রোলে আসবে। যাদের করোনারি আর্টারি ডিজিজ, তাদের বাইপাস করে দিলে বা এনজিওপ্লাস্টি করে দিলে ওরা ইমপ্রুভ করবে। তো আন্ডারলাইং যে প্যাথোলজি যদি চেনা যায়, যেটাকে ঠিক করা যায়, তো উই উইল ডু দ্যাট। ওকে। আর লাস্টলি অফকোর্স আর্টিফিশিয়াল হার্ট লাগানো আছে, লেফট ভেন্ট্রিকুলার অ্যাসিস্ট ডিভাইস যেটা বলি আমরা, ওটা ইমপ্লান্ট করতে পারি। অ্যান্ড ভেরি লাস্ট ইজ হার্ট ট্রান্সপ্লান্ট। আচ্ছা, অনেকগুলো চিকিৎসা পদ্ধতি আমরা জানলাম, একটু সার্জারি বিষয়ে আসি। মিনিমাল ইনভেসিভ হার্ট সার্জারি, এটা কি? মানে প্রথাগত যে সার্জারিগুলোর কথা আমরা জানি, তার তুলনায় এটা কি? মিনিমাল অ্যাক্সেস সার্জারি হচ্ছে একটা ছোট ইনসিশন বিটুইন দ্য রিবস দিয়ে, মানে ব্রেস্ট বোনকে কাটতে হয় না পুরো, একটা ছোট ইনসিশন দিয়ে বিটুইন দ্য রিবস দিয়ে
ওখান থেকে অ্যাক্সেস করে অপারেশন করে তাড়াতাড়ি যাতে ঠিক করা যায়। তো এতে কি হয়, পেনও কম, কেন কাটা হয় না, তার সাথে রিকভারি ইজ ভেরি ফাস্টার, ব্লিডিংও কম হয়, লোকেরা ন্যাচুরালি পছন্দ করবে। কিন্তু সব ক্ষেত্রে এটা সম্ভব হয় না, কিন্তু অনেক সময় ভালভ রিপ্লেসমেন্ট, এএসডি ক্লোজার বা করোনারি আর্টারি বাইপাস সিলেক্টিভ গ্রুপে এগুলো সব করা যায়। একজন পেশেন্টের কখন সার্জারি দরকার হয়? সার্জারি হার্টের জন্য দরকার হয় 3-4টি গ্রুপে। কমনেস্ট যেটা হচ্ছে করোনারি আর্টারি ডিজিজ। যদি মাল্টিপল ভেসেল ব্লকেজ থাকে, পার্টিকুলারলি ডায়াবেটিক ক্ষেত্রে মাল্টিপল ভেসেল ব্লকেজ থাকে, তাহলে মানে ন্যাচুরালি সার্জারি উইল বি প্রেফার্ড অপশন। কেন আমাদের আইডিয়া হচ্ছে হার্টে ব্লাড সাপ্লাই যদি যাচ্ছে না কয়েকটা ব্লকেজের জন্য, ওই ব্লকেজগুলো যদি সারানো যায় কোনো রকম, রিজিউম হবে, পেশেন্ট রিলিফ পাবে। এটা নর্মালি যদি একটা দুটো ব্লকেজ থাকে, আমরা এনজিওপ্লাস্টি করে স্টেন্ট লাগিয়ে থ্রু দি গ্রয়েন বা থ্রু দি রিস্ট চলে গিয়ে ওখান থেকে হার্টে উইদাউট এনি অপারেশন ওটা খুলে দেওয়া হয়, যাতে ওরা রিলিফ পেয়ে যায়। আচ্ছা, অনেক সময় আইসোলেটেড ব্লকেজ যদি থাকে তো 2-3টে থাকলেও করে, কিন্তু যদি দেখুন 6-7টা ব্লকেজ আছে এইদিকে, তো মাল্টিপল স্টেন্ট দেওয়ার থেকে অনেক ভালো হয় সার্জারি করলে। বা ডিফিউজ ডিজিজ আছে, লং সেগমেন্ট ডিজিজ আছে, বা টেকনিক্যাল প্রবলেম যদি এনজিওপ্লাস্টিতে থাকে, তখন বাইপাস করলে বেটার হয়। বা অনেক সময় হয় যদি কোনো সেকেন্ড প্রসিডিউর লাগে, ধরে রাখুন তার সাথে ওয়ালভও খারাপ, করোনারি আর্টারি তো ডিজিজ আছে, তার সাথে ওয়ালভও খারাপ, বা ওয়ালভ ইটসেলফ যদি খারাপ থাকে, গুড, তো ওয়ালভ অনেকগুলো ওয়ালভ তো আমরা বেলুন দিয়ে খুলে দিতে পারি। পালমোনারি ওয়ালভ বা মাইট্রাল ওয়ালভ বেলুন দিয়ে খোলার সময় অনেক সময় সুটেবল থাকলে করা যায়, কিন্তু সিভিয়ার লিক থাকলে ওটা কয়েকটা প্রসিডিউর এসছে যে লিমিটেড গ্রুপে অ্যাপ্লাই করা যায়, কিন্তু বেশিরভাগে এদেরকে তারপরে সার্জারি করলে ওয়ালভকে চেঞ্জ হয়। আচ্ছা, মানে আমাদের খুব সংক্ষিপ্ত সময়, কিন্তু অনেকগুলো প্রশ্ন রয়েছে খুব ইম্পর্টেন্ট। আমি ছোট ছোট করে জানবো, এই যে অ্যানজিওগ্রাফি, অ্যানজিওপ্লাস্টি, বাইপাস, এই যে কথাগুলো আমরা বলছি, এই টার্মসগুলো ইউজ করছি, ডিফারেন্স কি এগুলোর ছোট্ট করে জানবো। অ্যানজিওগ্রাফি ইজ এ ডায়াগনস্টিক টেস্ট। এটা টেস্ট এখান থেকে নিয়ে গিয়ে হার্টের একটা ছবি তুলে দেখা কোথায় ব্লকেজ আছে কোথায় নেই, সেটাই, দ্যাট ইজ অ্যানজিওগ্রাফি। অ্যানজিওপ্লাস্টি ওই ব্লকেজগুলোকে উইদাউট অপারেশন ওই রাস্তায়, যে রাস্তায় আমরা অ্যানজিওগ্রাফির জন্য গেলাম, সেই রাস্তায় গিয়ে ওখানে ব্লকেজগুলো খুলে দিয়ে স্টেন্ট লাগিয়ে খুলে দেওয়াটা, কিউর করাটা, ওটা হচ্ছে অ্যানজিওপ্লাস্টি। আর বাইপাস সার্জারি হচ্ছে ব্লকেজকে আমরা কিছু করছি না, উপর থেকে একটা অন্য সোর্স নলি নিয়ে ওই ব্লকেজকে বাইপাস করে দিলাম। ধরে রাখুন পার্ক সার্কাস থেকে আসছি, নিচে জ্যাম আছে, উপর থেকে ফ্লাইওভার দিয়ে চলে গেলাম ওইদিকে, সেই রকমই একটা বাইপাস করে একটা অল্টারনেটিভ রুট তৈরি করে দিলাম, যেখান থেকে রক্ত গিয়ে ডিস্টালি চলে যাবে। তো সেটা হচ্ছে বাইপাস সার্জারি। ওকে, হার্ট অ্যাটাকের মতো একটা কঠিন মুহূর্তে, সেই মুহূর্তে ইমার্জেন্সি মেডিকেশনটা কি হবে? অ্যাসপিরিন গ্রুপ ইজ ফার্স্ট। ওকে, তার সাথে যদি ক্লোপিডোগ্রাল গ্রুপ বা টিকাগ্লোর গ্রুপ, সেই গ্রুপে যদি মেডিসিন থাকে সেটা নেবেন, আর ইমিডিয়েটলি রাশ টু দি হসপিটাল অর নিয়ারেস্ট মেডিকেল ফ্যাসিলিটি। আমাদের হার্টকে সুস্থ রাখতে গেলে আমাদের বোধহয় লাইফস্টাইল এবং আমি কি খাবো বা কি খাবো না সেটা খুব ইম্পর্টেন্ট। কি বলবেন আপনি, হার্টকে সুস্থ রাখতে গেলে কি করতে হবে? ভেরি ইম্পর্টেন্ট ইজ লাইফস্টাইল। ওকে, ডায়াবেটিস বা ব্লাড প্রেশার যদি থাকে, ওটা রেগুলার মনিটর করে কন্ট্রোল করবেন। কেউ আর সাইলেন্ট কিলার আছে, আপনি বুঝতে পারবেন না, আস্তে আস্তে করে ড্যামেজ করতে থাকবে, তো ওই দুটো ভালো কন্ট্রোল রাখা, মনিটর করে। কোলেস্ট্রল যদি বেশি থাকে ওকে ঠিক রাখা, अगेन ডায়েট কন্ট্রোল। ওবেসিটি যদি থাকে, মানে একটা আইডিয়াল বডি ওয়েট হয় একটা হাইটের জন্য, সে অনুপাতে ওয়েট করা রাখা উচিত। রেগুলার এক্সারসাইজ, মানে সিম্পল এক্সারসাইজ লাইক 3 কিলোমিটার ওয়াক এ ডে, অনেক হার্ট ডিজিজকে প্রিভেন্ট করে। কোন এজ থেকে এটা করতে হবে? শুরু কবে থেকে? শুরু ইয়াং হুডেই আরাম করতে, যাতে অভ্যাস থাকে, হ্যাবিট হয়ে যায়। কেন যে প্লাগ গুলো হয় যে পরে বড় হয়ে ব্লকেজ হয়ে যায়, সেগুলো ইয়াং এজ থেকেই আরম্ভ হয়ে যায়, 16-17 থেকেই আরম্ভ হয়ে যায়। So you should start very young in good habits and to prevent plaque formation. প্রায়ই শুনে থাকি যে রোবোটিক সার্জারি বা এআই, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ করা হচ্ছে। একটু যদি আধুনিক টেকনোলজি সম্পর্কে বলেন, বিশেষ করে হার্টের ক্ষেত্রে। অনেক টেকনোলজি ডেভেলপমেন্ট হয়েছে, পার্টিকুলারলি লাস্ট ডেকেডের মধ্যে দেখবেন অনেকগুলো নতুন জিনিস চলে এসেছে। আপনি দেখবেন যে লেট আস স্টার্ট উইথ করোনারি এনজিওপ্লাস্টি। তো আগে হার্ট ক্যালসিয়াম ব্লকেজ থাকতো, ওটাকে কিন্তু আমার ড্রিল করে রোটাবলেশন করে অনেক বছর, দু এক দশক ধরে করছি। তারপরে আইভিএল চলে এসছে, ইন্ট্রাভ্যাসকুলার লিথোট্রিপসি, যে এরকম কিডনি স্টোন লিথোট্রিপসি দিয়ে ভাঙা যায়, সেরকম করোনারি আর্টারিতে ক্যালসিয়াম যে ডিপোজিট আছে, বেলুন নিয়ে গিয়ে ওখান থেকে ইম্পালস দিয়ে ওইগুলো ক্র্যাক করে তারপরে ইজিলি এনজিওপ্লাস্টিও করা যায় সেরকম। তো ওটা চলে এসছে, রোটাবলেশন চলে এসছে। তারপরে কমপ্লেক্স ডিজিজগুলো চলে এসছে, টোটাল ব্লকেজ যেগুলো হার্টের আর্টারিতে হয়, সেগুলো আগে এনজিওপ্লাস্টি করা যেত না, সেগুলো এখন ইজিলি হচ্ছে, অনেকগুলো নতুন ইকুইপমেন্ট চলে এসছে।
তারপরে দেখবেন পেসমেকারের মধ্যে সব এমআরআই সেফ পেসমেকার চলে এসেছে, এবারে লিডলেস পেসমেকার চলে এসেছে। পেসমেকার এখানে ইমপ্লান্ট করতে হয় একটু কাটাফিলা করে ওদের, কিন্তু লিডলেস পেসমেকার যেরকম এনজিওগ্রাফির জন্য এখান থেকে যাওয়া হয় ওখানে গিয়ে হার্টের ভিতরে ইমপ্লান্ট করা হয়, ছোট্ট জিনিস ক্যাপসুল সাইজে, ওটা পেসমেকারে কাজ করতে থাকে, কোনো স্কার নেই, কোনো কাটা নেই, সব ভালোই থাকেন। তো ও চলে এসছে। সার্জারিতে দেখছেন আপনি টেকনিক্সের মধ্যে আগে বাইপাস পাম্পে দিয়ে হার্টকে স্টপ করে কাজ করা হতো, এখন বিটিং হার্টের সার্জারি তো অনেক বছর ধরে হচ্ছে। তার সাথে দেখা গেছে মিনিমাল অ্যাক্সেস সার্জারি, খুব ছোট্ট করে ওয়্যাটস, ভিডিও অ্যাসিস্টেড থোরাসিক সার্জারি, একটা থোরাকোস্কোপ নিয়ে গিয়ে ছোট্ট একটা হোল করে ওটা দিয়ে ভিতর গিয়ে সব অপারেশন করাটা, ওটা চলে এসছে, কাফি কমনলি ইউজ করা হয় এখন। তার সাথে দেখবেন রোবোটিক্স চলে এসছে, মানে ওই ছোট হোল দিয়ে আর্মটা ঢুকিয়ে দিলাম, রোবোটিক আর্ম আছে, ওটা দিয়ে কি রেগুলেট করে অপারেশন করা যায়। এখন তো রিমোট রোবোটিক্স চলে এসছে, কি ইনস্ট্রুমেন্ট সবগুলো এখানে ঢুকে গেলে বাইরে লোক বসে আছে, হয়তো 200 কিলোমিটার দূর বসে আছে, তো 500 কিলোমিটার দূর, ওখান থেকে অপারেট করে অপারেশন করা যায়, সেটাও চলে এসছে। বাট अगेन সাম অফ দেম আর এখন প্র্যাকটিক্যালি খুব ইউটিলিটি হয়নি, বাট ফিউচারে অ্যাডভান্সমেন্টে দেখা যাচ্ছে। আর মেডিসিনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইজ গোয়িং লং ওয়ে, মানে অনেকগুলো ইকুইপমেন্টে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চলে আসছে। বাট আই থিঙ্ক ইন সাম টাইম ইন ফিউচার আপনি দেখবেন জিপিস will be substituted by artificial intelligence, will be telling your symptoms, ওরা দেখে আপনাকে কি কি প্রবাবিলিটি আছে সব ডায়াগনোজ করে দিয়ে দেবে। সেই অনুপাতে যদি করে সিরিয়াস কিছু দেখেন আপনি স্পেশালিস্টকে কনসাল্ট করবেন, আদারওয়াইজ নিজেই ট্রিটমেন্ট করে নেবেন হয়তো। অনেক কিছু অ্যাডভান্স পদ্ধতি সম্পর্কে আমরা জানলাম, কিন্তু সবথেকে বেস্ট যেটা কথাটা হচ্ছে যে আপনি আপনার নিজের হার্টকে সুস্থ রাখতে পারবেন তখনই যখন আপনি আপনার লাইফস্টাইল ঠিক করবেন, আপনি কি খাবেন কি খাবেন না সেটা আপনি ডিসাইড করুন, আপনার হার্টকে ওই জায়গায় যেতেই দেবেন না যেখানে আধুনিক চিকিৎসা পদ্ধতি দরকার হয়। আমাদের আলোচনা এখানেই শেষ করতে হবে। ডক্টর মিশ্রা, একদম শেষে 2 লাইন যদি আপনি বলেন যে কি করা উচিত, একটু যদি দর্শকদের বলেন। কন্ট্রোল ইউর ডায়েট, রেগুলার এক্সারসাইজ, ডু নট স্মোক, আর যদি ডায়াবেটিস ব্লাড প্রেশার থাকে সেটা কন্ট্রোল করে রাখুন, আর ওয়েট আপনার যদি বেশি থাকে সেটা কমিয়ে রাখুন। এই 5টা জিনিস করলে দেখবেন আপনি 80% চান্স অফ হার্ট ডিজিজ কমে আসবে। ডক্টর মিশ্রা, অনেক অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য এবং গুরুত্বপূর্ণ তথ্য আমাদের সামনে তুলে ধরার জন্য। আজকে অনুষ্ঠান এখানে শেষ করবো, তবে শেষ করার আগে বলে দিই, এই যে দিল সে দিল তক প্রোগ্রামটা নিয়ে আমরা আলোচনা করলাম, যেখানে হার্ট সম্পর্কে সচেতন করতেই মানুষকে আমাদের এই অনুষ্ঠান, এবং 2018 সাল থেকে এই বিষয়ে ক্যাম্পেইনিং চলছে। আপনারা কিন্তু সোশ্যাল মিডিয়ায় ফলো করতে পারেন, ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউবে আপনি সাবস্ক্রাইবও করতে পারেন এবং এই বিষয়ে নিজেকে আরো বেশি সচেতন করে তুলতে পারেন। তাই দেখতে থাকুন আমাদের এই অনুষ্ঠান এবং অবশ্যই অন্যান্য অনুষ্ঠানের জন্য নজর রাখুন জি 24 ঘন্টায়।